আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের 75 দিনের যে জব প্রস্তুতির সেই আয়োজনের গণিতের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা সমাধান করব 400 আমরা কত পর্যন্ত বলেন? আজকের 520 পর্যন্ত হচ্ছে আমরা 490 পর্যন্ত 456 থেকে 490 পর্যন্ত প্রশ্ন আজকে সমাধান করব। ওকে, তাহলে আমরা কথা না বাড়াই, আমাদের একটু টেকনিক্যাল ত্রুটিজনিত কারণে আমাদের একটু দেরি হয়ে গেল। তো চলুন আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্নে দেখেন, কোনো সংখ্যার 20%, কোনো সংখ্যার 20%-এর সাথে 24, তো বলতেছে কোনো সংখ্যা, তো বলছে কোনো সংখ্যা, তো এই সংখ্যাকে আপনি এক্স ধরে নেন। কত ধরলেন? এক্স ধরে নিলেন। তো এই সংখ্যার 20%, এই সংখ্যার 20%, তার মানে এক্স গুণন এই এক্স এর 20%। আচ্ছা, এর সাথে 24 যোগ করি যদি, তাহলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যা নিজেই হয়, তাহলে ওই সংখ্যা তো এক্স ধরেছি, সো এক্সই হয়। এখন বলতেছে সংখ্যাটি কত? কি বলতেছে? সংখ্যাটি কত? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 20% মানে 20 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ মানেই আমাদের কি 100 দিয়ে ভাগ, তাহলে কাটলে 5 প্লাস হচ্ছে 24 ইকুয়াল হচ্ছে এক্স। এখন এক্স আর এখানে কত আছে এটা কাটলে আমার 5, তার মানে এই 5টা নিচে, এক্স নিচে হচ্ছে আমার 5 প্লাস হচ্ছে আমার 24 ইকুয়াল এক্স। এবার একটু খেয়াল করুন, এইটাকে আমরা এক্সগুলোকে এক সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে এক্স আছে, একে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস এক্স বাই 5, আর এই পাশে হচ্ছে 24। এখন আমরা কি করব? ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 5 হচ্ছে আমার লসাগু 5x মাইনাস এক্স। তাহলে একটু খেয়াল করেন যে এখানে আমার 24 আর নিচে 5, তাহলে 5 থেকে একটা বিয়োগ দিলে হচ্ছে আমার 4, তাহলে 4x। এখান থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে 4x ইকুয়াল আমার কত হবে? 4x ইকুয়াল হচ্ছে আমার 5 দিয়ে গুণ হবে, 5 গুণন 24। তাহলে x ইকুয়াল কত হবে? 5 দিয়ে ভাগ, তাহলে 4 ছক 24, 5 ছক হচ্ছে আমার 30। তাহলে কি বলতেছে? সংখ্যাটি হচ্ছে 30। এভাবে আমরা করব। এখন আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে ক্যালকুলেশন করার সময় উপরে আর উপরে কেটে দিবেন। তাহলে এখানে 4 আছে, এখানে 24, এই 4 দিয়ে কিন্তু এই পাশে কেটে দিতে পারেন, তাহলে 4 ছক 24। তাহলে কিন্তু আপনার এতটুকু আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন হচ্ছে না। তখন আপনি 4 ছক এই যে 6 আর 5, 5 ছক 30, তাহলে x ইকুয়াল 30। তো এইভাবে আপনাকে একটু ট্রিক্স খাটাতে হবে যেন ক্যালকুলেশন আপনি ফাস্টলি করতে পারেন। এটা আপনি খেয়াল রাখবেন আপনারা। পরের প্রশ্নটা দেখুন। পরের প্রশ্নটা দেখুন, কোন সংখ্যার 40% ও 10%-এর পার্থক্য, তার মানে বলতেছে কোন সংখ্যা, এটাকে এক্স ধরেন, তো এক্স এর 40%, এক্স এর 40% আর এক্স এর 10%, এইটার মধ্যে পার্থক্য মানে বিয়োগফল হচ্ছে আমার 3.6। তাহলে বলেন তো 40% আর 10% এর পার্থক্য কত? 30%। 40 থেকে 10 ভাগ করলে 30-এ তো থাকে, তার মানে এক্স এর 30% ইকুয়াল আসলে 3.6, এই কথাটা আসলে বলেছে। এবার তাহলে এক্স এর, এক্স আবার 4 কি করে হয়ে গেল? তাহলে এক্স গুণ 30% মানে 30/100 ইকুয়াল 3.6। এখন এক্স এর মান বের করতে যদি চাই তাহলে আমরা কি করব? এই শূন্য আর এই শূন্য কাটা, 10 ওই পাশে গুণ হয়ে গেলে 36, আর এই 3টা ভাগ হয়ে যাবে, তাহলে 12। ঠিক আছে, 12 হচ্ছে আনসার। ক্যালকুলেশনগুলো একটু খেয়াল করবেন যে আমরা কিভাবে ক্যালকুলেশনগুলো করছি। ক্যালকুলেশন সেভাবে করার চেষ্টা করবেন, ক্যালকুলেশনগুলো সেভাবে করার চেষ্টা করবেন। ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি। তিনটি সংখ্যার গুণফল 972, তিনটি সংখ্যার গুণফল 972। ওকে, এবার বলতেছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3 এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 3/2 গুণ। এইরকম যখন হবে আপনারা সবসময় একটু ওই ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ এড়াই চলবেন। ভগ্নাংশ এড়াই চলার জন্য ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3, 1/3 মানে 3/1 তাহলে এই জন্য বড়টাকে আপনি ধরবেন 3x, আর ছোটটা তাহলে কত? 3/1 মানে x।
মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক্স, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 3/2 গুণ, তাহলে মধ্যম সংখ্যা হবে 3/2x, 3/2x। তাহলে আমি তিনটে সংখ্যাই পেয়ে গেলাম, ছোট সংখ্যা, বড় সংখ্যা, মধ্যম সংখ্যা। এবার বলতেছে তাদের গুণফল 972, তিনটার যোগফল কত, তিনটা সংখ্যার যোগফল এখন বের করতে বলছে। তাহলে এক্স এর ভ্যালুটা আগে বের করি। তিনটা সংখ্যার গুণ করলে ছোট সংখ্যা এক্স, মধ্যমটা ছোট সংখ্যা এক্স, মধ্যমটা 3/2x, আর বড়টা হচ্ছে আমার 3x, ইকুয়াল কত আমার 972। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে x এই দুইটা যে ওই পাশে গুণ হবে 972 এর সাথে, 972 গুণন 2, আর এই 3 আর 3 আমার ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 3 3 9, 9 দিয়েও ভাগ করতে পারেন। এবার এইটা ডানের নিচে গেলে গুণ আছে, ওই পাশে ভাগ আকারে হবে। কাটাকাটি যদি করি 3 3 9, 3 2 6, 3 1 3, 321। আবার যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 1 3, 2 যায় না, ভাগ 0, আবার 21 কে কাটলে 3 7 21, 107। তাহলে 7 2 14, 200। আমাদের এক্স এর ভ্যালু তাহলে কত দাঁড়াচ্ছে? এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 200, 7 7 14, 214। সংখ্যা তিনটির যোগফল কত? আমরা কোথাও সামহাও এখানে কোনো একটা কিছু মিস্টেক আছে, আমরা একটু দেখি। তিনটি সংখ্যার গুণফল এত, তিনটি সংখ্যা, একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে আমার কত, ক্ষুদ্রতমটা হচ্ছে আমরা কত ধরেছি, x ধরেছি, এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্র সংখ্যা 3/2x। আচ্ছা, আমরা নিলাম। প্রশ্ন মতে কি করলাম, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ওকে, এক্স এর ভ্যালু তাহলে তো অনেক বড় হচ্ছে ইয়ে বের হয়ে যায়। আমাদের এখানে ক্যালকুলেশন আমরা অবশ্যই ভুল করেছি। আমরা আবার একটু দেখি যে 9 দিয়ে 107, 214, এক্স এর ভ্যালু 214ই বের হচ্ছে। আমার এখানে বলছে তিনটির যোগফল কত। অপশনগুলো তাহলে অবশ্যই আমরা ভুল নিয়েছি, অপশনগুলো হচ্ছে অবশ্যই ভুল নিয়েছি। এবারে আমরা আসি, তাহলে রাইট আনসারটা কত হবে? এটা রাইট আছে, সবকিছু রাইট আছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, এখান থেকে এক্স এর ভ্যালু আমাদের 214, এখান থেকে 3x মানে 3 গুণন 214, আর হচ্ছে এখানে আমাদের কত হবে? অবশ্যই তো 214 না, আমরা কোথাও একটা ভুল করেছি, তিনটা সংখ্যা। ওকে, দেখেন তিনটি সংখ্যার গুণফল 972। আমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 1/3। একটা যদি বৃহত্তম সংখ্যা 3x, তাহলে ক্ষুদ্রতমটা হচ্ছে আমার x, এবং মধ্যম সংখ্যাটি, মাঝের যে সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যার 1.5 গুণ, 3/2x। ওকে, তিনটি সংখ্যার যোগফল কত? তাহলে আমরা আবার একটু চেক দিচ্ছি। তাহলে x, এই যে দেখছেন কি ঘটনাটা ঘটাইছি, বলেন গ্যাঞ্জামটা কোথায় হয়েছে? দেখছেন, ক্যালকুলেশন যদি ক্লাসে আসলাম দেরি করে টেকনিক্যাল ত্রুটির কারণে, x কয়টা x টু দি পাওয়ার 3, ঠিক আছে, x এর পাওয়ার 3 হবে, রাইট। আপনাদের কমেন্ট দেখলেই তো হইতো। ওকে, এবারে আমাদের যদি হয়, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আবার একটু আমরা দেখি 3 4 12। প্রথমে এখানে একটা আমরা ভুল করেছি, দেখছেন পুরো ক্যালকুলেশনটাতে কি পরিমাণ ভুল আছে আপনাদের। এজন্যই হচ্ছে টাইমে ওই যে ক্লাস টেকনিক্যাল ত্রুটি, আমাদের কি এমনি লেট করেছি, আপনারা খুব দ্রুত চাবেন, এই কারণে দেখেন আমাদের কি ধরনের ভুল হচ্ছে। এটা কিন্তু আপনার পরীক্ষার হলে যদি আপনি দ্রুত করেন তাহলে আপনার কি হইতে পারে, এটা একটু মাথায় রাখেন। গুণন 2, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, আর 1 আর 2, 3 4 12, বুঝতে পারতেছেন? এবার আবার 3 দিয়ে কাটলে 3 1 3, এবার 0, 2 কে যেহেতু ভাগ জানা, এবার যদি আমি 24 কে 3 8 24, 108, 216, এবার তাহলে x ইকুয়াল কত হবে? ঘনরুট 216, তার মানে ঘনরুট 200, 5 গুণন 5 গুণন 5 হয় হচ্ছে 125, 5 5 25, 5 25 এবার 6 গুণন 6 গুণন 6, অন্তত এটাও মাথায় রাখবেন। তাহলে এটা কত? 216, তার মানে x এর ভ্যালু হচ্ছে আমার 6, x এর ভ্যালু হচ্ছে আমার 6। তাহলে x এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 3 6, এটা হচ্ছে আমার 18, আর এইটা হচ্ছে আমার যদি 6 এখানে বসায় দেন, x এর ভ্যালু যদি 6 বসান তাহলে 3 3 হচ্ছে 9। এখন যোগফল আমরা বের করতে বলবো,
তাহলে 6 আর 18 24 আর 9 হচ্ছে আমার কত 33। তারপরে অপশনগুলো কিন্তু ভুল আছে। এক্স এর ভ্যালু যোগফল নির্ণয় করো। যোগফল হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে 6 আর এদের যোগফল হচ্ছে আমার 33। এটা যেন মাথায় রাখেন, যোগফল হচ্ছে 33। ওকে, হ্যাঁ কাটাকাটিতে ভুল ছিল না, আবার বলি হ্যাঁ কাটাকাটিতে এখানে একটা ভুল ছিল আর এখানে হচ্ছে আমরা এক্স এর উপরে ঘাতটা দেই নাই। এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো। মানে একজনের কাছ থেকে কিনেছে 1200 টাকা, সে কিনে সে বিক্রি করছে 15% লাভে। তাহলে এখন যদি আপনি হিসাবটা করে নেন যে 1200 গুণন 1200 এর 15% মানে 15/100, ক্যালকুলেশন করেন তো, তাহলে 12 15 180। তার মানে প্রথম ব্যক্তি 1200 টাকা কিনে সে 15% লাভ করা মানে 180 টাকা লাভ করেছে। তার মানে সে বিক্রি করছে কত টাকাতে? সে বিক্রি করছে 1380 টাকাতে। এবার যার কাছে বিক্রি করেছে ও একটু বোকাশোখা, ওই ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে ও ক্ষতি লস করে ফেলছে। তাহলে এই যে সে কিন্তু এই তৃতীয় ব্যক্তিটার কিন্তু কেনা দাম হচ্ছে 1380। তাহলে এই 1380 5% কত, আমরা একটু বের করি। 1380 5% মানে 5/100। তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে যদি আমরা 10 কাটি 2 দিয়ে যদি 138 কাটি 6 আর হচ্ছে আমার এখানে 1 আর 8 9, 69 টাকা হচ্ছে সে লস করেছে। তার মানে এই তৃতীয় ব্যক্তি 1380 টাকা দিয়ে কিনে 69 টাকা লসে বিক্রি করেছে। তাহলে সে বিক্রি করেছে কত টাকাতে? 1380 মাইনাস 69, তার মানে 1311 টাকাতে বিক্রি করেছে। এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার কি আনসার। বুঝতে পেরেছেন? একটু জানাবেন, আপনারা উত্তর করবেন। এবার এই প্রশ্নটা দেখুন, একটা কলম 10% লাভে বিক্রি করা হলে করা বানান ভুল করা হলে হলো কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? এখন এ জাতীয় প্রশ্নে সব সময় আপনি তো জানেন না ক্রয় মূল্য কত, এজন্য ক্রয় মূল্য সব সময় 100% যে ধরতেন না, এখানে 100 টাকা ধরবেন, যেহেতু অনুপাত চেয়েছে 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় ভাই, 10% লাভ মানে 10 টাকা, 10% মানে 10 ভাগের 1 ভাগ, তাহলে 100 10% মানে 10 টাকা। আচ্ছা, তাহলে 10 টাকা যদি লাভ করে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 10 110 টাকা বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, তাহলে 110 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে 11 ডিভাইডেড বাই 10 অনুপাতে 11:10। ক নাম্বার আনসার? ক নাম্বার আনসার। এই প্রশ্নটা দেখেন, মজার একটা প্রশ্ন, ভালো করে এটা মনোযোগ দিবেন, কারণ এই প্রশ্ন যদি আপনি ডাটা নিয়ে যদি বুদ্ধিমানের মতো কাজ না করেন, তাহলে আপনার অনেক সময় লাগবে, ইভেন পরীক্ষার হলে আপনি করতে পারবেন না। বাট দেখেন, প্রথম অংশ কোনো লাগবেই না। কোনো আসল 3 বছরে মুনাফা সহ 5500 টাকা হয়, তার মানে মুনাফা আসল, এটা কিন্তু আমার এই 5500 এর মধ্যে পিও আছে আইও আছে, তার মানে সুদ আসল। মুনাফা আসলের 5 ভাগের 3 ভাগ, তার মানে 5 ভাগ যদি আমার মুনাফা মূলধন হয়, মুনাফা আসলের বলছিলাম কি এরকম যদি থাকে, মুনাফা প্রথমে আছে তার মানে উপরেরটা মুনাফা, তার মানে মুনাফা আমার কয় ভাগ? মুনাফা 3 ভাগ, আর আসল কয় ভাগ? যে নিচে আছে। এই প্রশ্নর এইটা আপনার দরকারই নাই, আপনার মুনাফার হার বের করতে বলছে, কারণ এই 5 ভাগের 3 ভাগ এই রেশিওতেই এই 5500 টাকাটা ভাগ হবে। 5 ভাগ হবে আসল আর 3 ভাগ হবে হচ্ছে আমার মুনাফা। তাহলে মুনাফার হার আমরা আই ইকুয়াল পি এন আর, আমরা ধরি আর ইকুয়াল x%, মানে মুনাফার হার x%। তাহলে এই জায়গাতে পি এর ভ্যালু কত? আসল পি হচ্ছে 5 টাকা, এন কত দেওয়া আছে? 3 বছর, আর আর হচ্ছে x%, তার মানে x ডিভাইডেড বাই 100, আর আই কত? আই হচ্ছে আমার 3। দেখেন এই পাশে 3 আছে, এই পাশে 3 কেটে দিলাম, 5 দিয়ে আমি 100 এর কাটলে 20, এই 20টা এই পাশে আসলে 20 হয়ে যাবে, আর এই পাশে x আছে, x এর ভ্যালু 20, x এর ভ্যালু 20%, x এর ভ্যালু 20%। এটা এই যে ঘ নাম্বার, এটা লাস্টে আপডেট আসলে নেওয়া হয়নি, আপনাদেরকে আপডেটই থাকবে, বইতে আপডেট থাকবে, ঠিক আছে?
বইতে আপডেট থাকবে। এটা হচ্ছে লাস্টে একটা আনসার হবে 20%, মাথায় নেন। না না না, এই যে ভুলভাল, খ নাম্বার কই আগেরটা দিলেন না, এখানটা, এটা হচ্ছে 20%। বুঝতে পেরেছেন? এবার এই প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা দেখুন, একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 40% বা করে বাড়ানো হলে এর শতকরা কত বৃদ্ধি পাবে? এই প্রশ্ন কিন্তু আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন শতকরা বৃদ্ধি বা হ্রাসের কথা বলবে কোনো ক্ষেত্রফল বা আয়তক্ষেত্র, সরি কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা রম্বস, যা হোয়াট এভার, মানে যেই ক্ষেত্রই বলুক না কেন, এমনভাবে ক্ষেত্রের ভ্যালুটা আপনি নেবেন যেন ক্ষেত্রের ক্ষেত্রফল 100 হয়। এখন বর্গক্ষেত্রের, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল এরিয়া হচ্ছে এ স্কোয়ার। চিন্তা করেন, তাহলে এই স্কোয়ার যদি আমার 100 হয়, তাহলে এর ভ্যালু প্রত্যেকটা বাহু কত? 10। বুঝতে পেরেছেন? তার মানে আপনার এটা বাসায় যখন প্র্যাকটিস থাকবে, আপনি কিন্তু পরীক্ষা হলে আর এরকম করে বের করার দরকার নেই। আপনি জানেন বর্গক্ষেত্র 10 10 10 এ 100, তার মানে প্রতি বাহু 10। এখন বাহুর দৈর্ঘ্য যদি 40% বাড়ান, 40% বাড়ালে মানে 10 ভাগের 4 ভাগ, 40% বাড়ানো মানে 40% মানে 40 ডিভাইডেড বাই 100, একটা একটা শূন্য কাটলে দেখেন 10 ভাগের 4 ভাগ। তাহলে 10 ভাগে যদি 4 ভাগ বাড়ে, তাহলে ভাই আগে 10 ছিল, এখন হয়ে যাবে 14। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? 14 উপর স্কোয়ার, 14 উপর স্কোয়ার মানে কত? 196। তাহলে আগে ছিল 100, এখন বাড়ছে 196। কত পার্সেন্ট বাড়লো? 100তে কত বাড়লো? 96 বেড়েছে। গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? এবার দেখেন 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি বের করতে বলছে। তাদের সমষ্টি, একক স্থানীয় সংখ্যা নয়। একক স্থানীয় মানে আমাদের একটা সংখ্যা যদি সাপোজ 51 হয়, এই প্রথমটা ডান দিকে সর্বডানেরটা হচ্ছে একক স্থানীয়, তারপরে হচ্ছে আমার দশক, তারপরে থাকলে শতক, তারপরে হচ্ছে আমার হাজার, এভাবে যায়। তো একক স্থানীয় সংখ্যা নয় ওই রকম মৌলিক সংখ্যা নিব। তার মানে আমরা দেখব 10-এর চাইতে বড় 19 দেখব, 19 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ। তারপরে সরাসরি 29টা, 29 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ। এবার 39, 39 কি মৌলিক সংখ্যা? না, 39কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 39। এবার 49, 49 কি মৌলিক সংখ্যা? না, 7 দিয়ে ভাগ করা যায়, 50ও মৌলিক সংখ্যা না। এবার 59, 59 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 59 মৌলিক সংখ্যা। তাহলে এদের যোগফল বের করতে বলছে, তাহলে আমরা যোগ করে দিব এই তিনটা সংখ্যার যোগফল। তাহলে 19, 29, তার মানে 19 আর 29 হচ্ছে আমার কত? 58, আর হচ্ছে 59। তাহলে যোগফল কত হবে আমাদের? সরি, 19 আর হচ্ছে আমার 29, 48 আর 59, 100 হচ্ছে আমার 7 হবে আনসার। 107 হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ঘ নাম্বার। ইয়েস ইয়েস, ঘ নাম্বার হচ্ছে আনসার। এবার এইগুলাতে একদমই অ্যাজ ইউজুয়াল খুবই সহজ। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তারপরেও যদি কোনোটা যেন বাদ না যায়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে প্রত্যেকটা আমার 9, কারণ আমার অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5, তারপরে হচ্ছে আমার কত? 4 5, তারপরে 6 7 8 9। তাহলে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 9। তাহলে সবগুলা 9 9 9। এখন ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি বামে 0 দিলে তার সংখ্যা হচ্ছে না নতুন, এই জন্য ক্ষুদ্রতম সংখ্যা সবার বামেরটাই আমরা 1, তারপরে, কারণ সার্থক অঙ্ক হচ্ছে 0, সার্থক অঙ্ক না, 0 সার্থক অঙ্ক না, এজন্য সবার বামেরটা আমার 1 হবে আর সবগুলা 0 হবে। এখন এদের বিয়োগফল চেয়েছে, তার মানে 9 9 9 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। এটা তো সমস্যার কথা না, সবাই পেরেছেন? সবাই পেরেছেন এটা? 8 9 9 9, ইয়েস। এবার দেখেন এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা ইতি টানবো। আমরা কিন্তু অনেকগুলা দেখলাম, যেন কোনো ভুল না হয় আমি অনেকগুলো আমরা কিন্তু দেখালাম আপনাদেরকে। একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতটি, সবাই এটার আনসার করেন, আরো কমপক্ষে কতটি যোগ করলে সেগুলা 3 জন 4 জন অথবা 6 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো? তাহলে আমাদের কি করতে হবে? 3 4 6 এর লসাগু লাগবে। লসাগু কত? 3 4 6, লসাগু হচ্ছে 12 দিয়ে, এই লসাগু দিয়ে আমাদের এই মোট সংখ্যাকে ভাগ করতে হবে। 260 কে লসাগু দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24,
তাহলে 26 থেকে 24 বিয়োগ করলে 2 অবশিষ্ট থাকে, আর 0 নিয়ে গেলে 12 এককে 12, ভাগফল 21, আর 12 এককে 12, 12 বিয়োগ করে দিলে 8, অবশিষ্ট কত আছে? এই অবশিষ্ট কত আছে? তার মানে আমরা 3 জন 4 জন বা 6 জনকে আমি সমান করে ভাগ করে দেওয়ার পরে অবশিষ্ট থাকতেছে 8টা। তা আমার তো অবশিষ্ট থাকা যাবে না, যেন সবাইরে ভাগ করে দিতে পারি। তাহলে আমার আর কয়টা হলে আমি ভাগ করতে পারতাম? 12টা হলে ভাগ করা যায়, সো 8টা আছে, সো আরো 4টা এখন আমার লাগবে। 12টা হলে ইয়েস, সাব্বির মিয়া ভাই হচ্ছে খুব দ্রুত করেছেন। অন্যরা কিন্তু এখনো কিন্তু তার বাংলায় লিখছে না কত, যাক 4টি। হ্যাঁ, আল মামুন খান, ঠিক আছে। না 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 না, 12টা তো আমার গসাগু, লসাগু দিয়ে ভাগ করতে হবে ভাই। এগুলো কিন্তু আজকে আমরা দিয়ে 3 থেকে 4টা প্রশ্ন 3 থেকে 4 দিনে দেখলাম। এগুলো এখন আপনাদের পারতে হবে খুব দ্রুত। এই ম্যাথটাও পারতে হবে। কোন সংখ্যার অনুপাত যদি না পারেন তাহলে ক্লাসগুলো কিন্তু আপনাদের প্রপার বা ওয়েতে করতে মানে করা হচ্ছে না। ওই ম্যাথগুলো আগে কিন্তু স্লোলি দেখিয়েছি। যেমন অনুপাত, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত দেখেন তো, এরকম শিখিয়েছিলাম কিনা যে হচ্ছে গ সা গু ইকুয়াল ল সা গু আর অনুপাতের গুণফল, অনুপাত দ্বয়ের গুণফল, অনুপাতের রাশি দ্বয়ের গুণফল, রাশি দ্বয়ের গুণফল, এগুলো কিন্তু আপনাদেরকে শিখিয়েছি। তাহলে গসাগু কত দেওয়া আছে? গসাগু 8, তাহলে অনুপাতের রাশি এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তার মানে সব 5 গুণন 6, এটা হবে লসাগু। তার মানে এই তিনটাই গুণ হবে। তার মানে এখন যদি 5 ছক 30, তাহলে 3 8 24, 240 হচ্ছে আমার আনসার, 240 হচ্ছে আনসার, 240 হচ্ছে আনসার। ইয়েস, যারা পেরেছেন। একটি গরু, এই প্রশ্নটি একটু ভালো করে মনোযোগ দিবেন, এই প্রশ্নটি একটু ভালো করে মনোযোগ দিবেন। একটি গরু 450 টাকায় বিক্রি করায়, একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 ভাগ। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এগুলো পড়বেন কিভাবে, এটাকে 1/8 এই সময় পড়লে আপনার ভিতরে ফিল করতে পারবেন না। নিচেরটা মোট 8 ভাগের 1 ভাগ, ক্রয় মূল্যকে যদি 8 ভাগ করেন, 8 ভাগের 1 ভাগ লাভ করেছেন, 8 ভাগের 1 অংশ হচ্ছে লাভ করা হলো, গরুটির ক্রয় মূল্য কত চিন্তা করেন আপনার। তাহলে নিচেরটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য 8 ভাগ, আর লাভ কত ভাগ করা হয়েছে? এই 8 ভাগের লাভ করা হয়েছে 1 ভাগ। তাহলে 8 ভাগ আর 1 ভাগ মোট কয় ভাগ হলো? 9 ভাগ। এটা কি বিক্রয় মূল্য না? এই 9 ভাগের মান দেওয়া আছে 450। তাহলে 1 ভাগ ইকুয়াল কত? 4 নং 50, 50 হচ্ছে 1 ভাগ। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু 8 ভাগ, তাহলে 8 গুণন 50, 400। বুঝতেছেন কি দ্রুত আপনি ম্যাথ করতে পারবেন, কি দ্রুত ম্যাথ করতে পারবেন? ভালো করে মাথায় নেবেন। প্রয়োজনে এই ক্লাসগুলো আপনি এখন একবার করতেছেন, এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি আবার রেকর্ড করেন আর নোট করেন। এখন যদি নোট না করতে পারেন, রেকর্ড করেন, নোট করেন, ট্রিক্সগুলো শিখে নেন। এই ম্যাথটা আমরা কি বলেছিলাম? এ জাতীয় ম্যাথ, এটাই হয়তো লাস্ট, আর দেখাবো কি না জানি না। এবার দেখেন, উপরে দশমিকের পর একটা, দশমিকের পর দুইটা, দশমিকের পর তিনটা, তাহলে 3 2 5 আর 1 6, উপরে 6টা দশমিকের পর, নিচে একটা দুইটা তিনটা আর তিনটা, এখানেও 6টা, তাহলে 6 6 কাটা। তাহলে দশমিক একদম বাদ দিয়ে আমি চিন্তা করব, উপরে 1 1 1 গুণ করলে একই হয়, নিচে 2 2 2 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে ক নাম্বার হচ্ছে আনসার। দেন কতটুক সময় লাগলো, কতটুক সময় লাগলো ট্রিক্স যদি জানা থাকে আপনার। রিটেনের জন্য কি কোনো কোর্স আছে? রিটেনের জন্য আছে, রিটেনের জন্য আপনারা ফ্রিতে আমার হচ্ছে 5টা চ্যাপ্টারের উপরে আপনারা ইউটিউবে পাবেন ক্লাস। সেটা হচ্ছে ইএম জব চ্যানেলে চলে যাবেন, ইউটিউবে ইএম জব চ্যানেলে, সেখানে সংখ্যার উপরে ক্লাস পাবেন, একদম রিটেন প্রিলি পুরোটা কাভার হবে। তারপরে শতকরার উপরে ক্লাস পাবেন, পুরোটা কাভার হবে রিটেন, তারপরে প্রিলি। তারপরে হচ্ছে লাভ ক্ষতির উপরে ক্লাস পাবেন, লাভ ক্ষতি। তারপরে হচ্ছে সুদ আসল, তার মানে সুদ মুনাফা আসল, সুদের উপরে ক্লাস হবে। তারপরে আপনারা ক্লাস পাবেন জ্যামিতি, রেখা, কোণ, তারপরে ত্রিভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে। তারপরে হচ্ছে বহুভুজ, একদম রিটেন, তারপরে সব কিছু কভার হবে। মোট ক্লাস আছে সম্ভবত প্রায় 60টির মতো ক্লাস আছে, আলাদা আলাদা প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে করবেন।
এবার দেখেন এত মিলিগ্রাম কত কিলোগ্রাম, মিলিগ্রাম কত কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কেজি, কিলোগ্রাম মানে কি বলেন তো, কিলোগ্রাম মানে হচ্ছে আমার কেজি। সো 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 1000 গ্রাম। আবার 1 গ্রাম মানে 1000 এমজি, মিলিগ্রাম। আমাদের কিন্তু মিলিগ্রাম হয় হচ্ছে এই যে ট্যাবলেট ওষুধগুলা, ওষুধগুলা কিসে হয়, মিলিগ্রামে হয়। তাহলে আমি যদি এই গ্রামকে আবার মিলিগ্রামে নেই তাহলে 1000 আবার গ্রাম 1000 করলে এটা এমজিতে পরিণত হবে। জি থেকে গ্রামের সংক্ষিপ্ত হচ্ছে একক হচ্ছে শুধু জি, তাহলে জি থেকে এমজি হয়ে গেল। তাহলে একের ডানে কয়টা শূন্য হয়ে গেল বলেন তো, 3টা আর 3টা, তার মানে একের ডানে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে এত মিলিগ্রাম এমজি। এবার যখন মিলিগ্রাম থাকে তাহলে কেজিতে যাবেন, তখন কি করতে হবে, মিলিগ্রামকে একের ডানে 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। ভাই কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এইটাকে যদি একের ডানে 6টা শূন্য দিয়ে ভাগ করেন, আমি তাহলে এখানে কোথায় করব, এখানে করতেছি যে 2 0 5 7 3 4, 2 0 5 7 3, এখানে পয়েন্ট আছে। এবার একের ডানে 1 2 3 4 5 6, একের ডানে 6টা শূন্য দিয়ে ভাগ করা মানে 6 ঘর আগে দশমিক আসবে। 1 2 3 4 5 আর একটা 6 শূন্য দিয়ে তারপর আগে দশমিক দিয়ে দেন, তাহলে 0.0205734 গ নাম্বার হচ্ছে আনসার। গ নাম্বার কারা দিয়েছেন, খ নাম্বার কিন্তু না, ঠিক আছে, গ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন কিনা, যারা জানতেন না নোট করে নেন। এই যে আমাদের 2mg, তারপরে আমরা হচ্ছে কি ইসোমিপ্রাজোল, তারপরে হচ্ছে ওই যে সেক্লোটেক্লো খান যে না 20 mg 20 মিলিগ্রাম, তারপরে হচ্ছে আপনারা সব ধরনের ওষুধেই কিন্তু 500 mg এর ওষুধ খান, তার মানে অর্ধেক গ্রাম, 500 mg মানে হাফ গ্রাম, ওই পুরাটার ওয়েট হচ্ছে হাফ গ্রাম। এখন কথা হচ্ছে ওষুধের মেন ওষুধের ইনগ্রেডিয়েন্ট কিন্তু আসলে ওইটা, আর বাকি ওর সাথে কিন্তু আরও কিন্তু অন্যান্য কিছু লাগানো থাকে। এই জন্য বড় ওষুধ দেখলেই যে আসলে ওইটার পরিমাণটা বেশি হবে ব্যাপারটা সেটাও না। একজন বলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, পরবর্তী ইনিংসে 4 রান দিয়ে 4 উইকেট পান, তাহলে 18 রান দিয়ে 10 উইকেট নেয়, তাহলে গড়ে, তাহলে মোট রান করেছে 18 গুণন 10 180, পরের দিনে 4 উইকেটে 4 রান করে দিছে প্রতিতে, 4 4 হচ্ছে আমার 16, তাহলে মোট রান গড় মানে কি, মোট রান ডিভাইডেড বাই মোট রান 180 আর 16 196, আর মোট উইকেট হচ্ছে 4 আর 10 14, 14 আর 14 কিন্তু 196, সো গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার, ইয়েস। দুটি সংখ্যার যোগফল 15, অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুইটার গুণফল কত, তার মানে অনুপাত দেওয়া থাকে মানে এটার সাথে একটা x ধরে নেন, একটা সংখ্যা 3x হলে আর একটা 2x, দুইটার যোগফল তাহলে 3 আর 2 5x, 5x এর মান 15 হলে ভাই x এর মান কত 3, তাহলে 3 তিরিক্ষে এটা 9 আর 3 দুগুণে 6, এবার গুণফল বের করতে বলছে 6 নং 54, কঠিন না কিন্তু, কঠিন না, ঠিক আছে, এইভাবেই চিন্তা করবেন, যেভাবে দেখেন আমি পরীক্ষা হলে এরকম দাগ টাক করে করেই দিবেন, তাহলে দেখবেন ক্যালকুলেশনগুলো খুব দ্রুত, না হলে খালি ভাববেন না, ভাবতে গেলে খালি ভেবেই যাবেন। এবার দেখেন সুজন একা একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বিজন ওই কাজটি একা 5 ঘন্টায় করতে পারে, দুজন মিলে একসাথে শুরু করে 2 ঘন্টা কাজ করার পর একজন চলে গেছে, মানে শুধু শয়তানি একদম যাবেই, বুঝছেন, মানে হঠাৎ করে ও ছোটবেলায় খেলতে লাগলে একজন আউট হয়ে গেলে ও দৌড় দিত, খেলবে না, বল করবে না আর, তাহলে দুইজন মিলে একসাথে শুরু করে 2 ঘন্টা পরে একজন চলে গেছে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে, তাহলে তো এই একা পড়ে গেছে, কিন্তু যাওয়ার আগে যখন 2 ঘন্টা দুইজন কাজ করেছে, তাহলে দুইজন একসাথে কাজ করে তো অনেক অংশ কাজ করে ফেলছে, এখন বের করতে হবে কত অংশ সে কাজ করছে আর বাকি কতটুকু আছে। সুজন একটা কাজ 4 ঘন্টায় করে, তাহলে 4 ঘন্টায় করে একটা কাজ, তাহলে 1 ঘন্টায় করে সে ওই কাজের 4 ভাগের 1 ভাগ, আর ওই কাজটা বিজন করে 5 ঘন্টায় করে পুরা কাজ একটা, তাহলে 1 ঘন্টায় বিজন করে কত, 1 ঘন্টায় সে করবে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাহলে দুজন একত্রে 1 ঘন্টায় কত, দুজন একত্রে যখন করবে
তাহলে 1 ঘন্টায় দুইজন একত্রে করবে এই 1/4 আর 1/5 যোগ করে দিলে 4 5 লসাগু হচ্ছে আমার কত 20, 5 + 4 তার মানে 9/20। ওরা দুইজন কিন্তু একত্রে 2 ঘন্টা করছে, তাহলে একত্রে 1 ঘন্টায় 9/20, তাহলে 2 ঘন্টায় তাহলে 9/20 গুণন 2, তাহলে কাটাকাটি করলে 10। তাহলে এইটা কি হবে বলেন তো, এটাকে পড়বেন কিভাবে? 10 ভাগের 9 ভাগ। ওই দুইজন মিলে 2 ঘন্টা একত্রে কাজ করে 10 ভাগের 9 ভাগ কাজ করে ফেলছে, তাহলে আর কতটুকু বাকি আছে? বাকি আছে কতটুকু ভাই? 10 ভাগের 9 ভাগ করলে বাকি আছে 10 ভাগের 1 ভাগ। এখন ওই যে বিজন একা পড়ে গেল, এই বিজন এখন কি করতে হবে? তার একা একা কাজ করতে হবে। তাহলে বিজন হচ্ছে 5 ঘন্টায় করে এক অংশ। তাহলে বিজন হচ্ছে এই যে আমাদের 1 ঘন্টায় করে 1/5 অংশ। তাহলে 1/5 অংশ বিজন করে 1 ঘন্টায়। তাহলে 1/10 অংশ 1/10 অংশ কাজ করতে ওর কতটুকু সময় লাগবে? বুঝেন ব্যাপারটা? ওর তাহলে আমার 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ যেহেতু 10 ভাগের 1 ভাগ কিন্তু অর্ধেক, তাহলে ওর অর্ধেক ঘন্টা সময় লাগবে। তার মানে 30 মিনিট। 30 মিনিট হচ্ছে আমার সময় লাগবে। এটা হচ্ছে কার? আর না হলে আপনি যেভাবে করতে পারেন যে ও পুরা কাজটা এক অংশ কাজ করে হচ্ছে সে 5 ঘন্টায়, সুতরাং 1/10 অংশ কাজ করে, তাহলে কি একের চাইতে ছোট কাজ করবে, তাহলে এটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 5 গুণন 1/10 কাটাকাটি করলে 5 গুণে 10, এই যে হাফ ঘন্টা, এটা আবার এইটার সাথে, ঠিক আছে? 30 মিনিট। ওকে, আচ্ছা এবার এই প্রশ্নটি একটু দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন কয়ের বয়স ক্ষয়ের বয়সের দ্বিগুণ, ক্ষয়ের বয়স গয়ের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে, ক আর গয়ের বয়সের পার্থক্য কত? এই জাতীয় প্রশ্ন একটা আর একটা দ্বিগুণ হলে একটু দেখবেন, কয়ের বয়স ক্ষয়ের দ্বিগুণ, তার মানে এখানে ক বড় খ ছোট, এই ক্ষয়ের আবার রিলেশন আছে, ক্ষয়ের বয়স আবার গয়ের দ্বিগুণ, তার মানে এই দুই খ আর গয়ের মধ্যে আবার খ বড়। একটু চিন্তা করবেন ভালোভাবে মনোযোগ দিয়ে, ক আর ক্ষয়ের মধ্যে ক বড় খ ছোট, আর এই যে ছোট সেই ছোটটা আবার গয়ের চাইতে বড়, তার মানে যে সবার ছোট তাকে আপনি এক্স ধরেন, তাহলে এই গয়ের চাইতে খ দ্বিগুণ, তার মানে এটা 2x। এই খ যদি 2x হয় তাহলে ক্ষয়ের চাইতে ক আবার দ্বিগুণ, তার মানে 4x। তার মানে একটা 4x, একটা 2x, একটা x, তাহলে মোট কত হবে? 4x প্লাস 2x প্লাস x, এইটার যোগফল 63 দেওয়া আছে। 4 আর 2 6 1 7, 7x ইকুয়াল 63 হলে x ইকুয়াল 7 নং 63 9, তাহলে একজন হবে 4 নং 36 আর এ হবে 2x, তাহলে 9 দুগুণে 18 আর এ হচ্ছে 9। এখন বলছে ক আর গ এর বয়সের পার্থক্য, তার মানে ক হচ্ছে 36 আর গ 9, পার্থক্য হচ্ছে আমার 27 বছর। বুঝতে পারতেছেন? তাহলে এটা হচ্ছে আমার 27 বছর। এবারে দেখেন কামাল বশিরের 5 বছরের ছোট, তাহলে কামাল বশিরের 5 বছরের ছোট, বশির টুটুল, এই বেটা বশির দুই জায়গাতেই আছে, তাহলে বশিরকে এক্স ধরেন। তাহলে বশির যদি এক্স হয়, কামাল বশিরের 5 বছরের ছোট, তাহলে কামাল হবে আমার কত? কামাল হবে এক্স এর চাইতে 5 বছর ছোট, বশির বি হচ্ছে এক্স। বুঝেন ব্যাপারটা? এবারে এবারে এখানে বলছে বশির টুটুলের 5 বছরের বড়। ভাই বশির যদি টুটুলের 5 বছরের বড় হয় তাহলে টুটুল তো বশিরের চাইতে 5 বছরের ছোট, তাহলে বশির যদি এক্স হয় তাহলে টুটুল আবার এই এক্স এর চাইতে 5 বছরের ছোট, তাহলে এই কামালও x-5 টুটুলও x-5, দুইজনের বয়স সমান, তাহলে কামাল আর টুটুলের বয়সের পার্থক্য 0 বছর। বুঝতে পারতেছেন? প্রশ্ন কিন্তু আসছে কয়েক জায়গায়, প্রশ্ন কিন্তু আসছে কি কয়েক জায়গাতে এটা। এবার ঘন্টায় 5 কিমি বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে
ঘন্টায় 5 কিমি চললে 6 কিমি করে ঘন্টায় যদি যায় তার চেয়ে 30 মিনিট বেশি সময় লাগে, 30 মিনিট কম সময় লাগে। তাহলে আমরা ধরি এই দুইটা জায়গা, এই জায়গা থেকে এই জায়গাতে গেছে, এ থেকে বিতে গেছে ধরে নেই। তাহলে এ থেকে বিতে দূরত্ব ডি ধরলাম। তাহলে এ থেকে বিতে গেছে, এই যাইতে আমি যদি 5 কিমি বেগে যাই, তাহলে বেগ যদি 5 হয় তাহলে সময় কত লাগবে? আমরা জানি সময়টি ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তার মানে প্রথম জায়গাতে গেলে আমাদের তার সময় লাগবে হচ্ছে, এই ডি কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে d/5, আর দ্বিতীয় জায়গাতে আমার সময় লাগবে এই সিস্টেমে সময় লাগবে হচ্ছে আমার কত, d/6। এখন বলতেছে এই দুইটার পার্থক্য হচ্ছে আমার 30 মিনিট, এই দুইটার পার্থক্য 30 মিনিট। যেহেতু এগুলো সব কিছু ঘন্টায় দেওয়া আছে, তাহলে 30 মিনিটকে ঘন্টায় নিলে 1/2, অর্ধেক ঘন্টা, হাফ ঘন্টা। তার মানে আমরা প্রশ্ন মতে কিন্তু লিখতে পারেন, প্রশ্ন মতে কি লিখতে পারেন, d/5 মাইনাস d/6 ইকুয়াল হচ্ছে আমার হাফ। ক্যালকুলেশন যদি করেন তাহলে 5 ছক 30, তাহলে 6d মাইনাস 5d ইকুয়াল হাফ। তার মানে 6 থেকে 5 বিয়োগ করলে শুধু d থাকতেছে, 30টা ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 30 ডিভাইডেড বাই 2, তার মানে 15। তার মানে মধ্যবর্তী দূরত্ব কত ভাই? 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন, এভাবে বের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আনসার। যদি x প্লাস ওয়াই ইকুয়াল 17, এক্স ওয়াই যদি আমার 60 হয় তবে x মাইনাস ওয়াই, দেখেন প্লাস দেওয়া আছে মাইনাস, তার মানে অবশ্যই কোন সূত্র? 4ab এর সূত্র। x মাইনাস ওয়াই ইকুয়াল x প্লাস 4 স্কোয়ার, এখানে প্লাস থাকা মানে মাইনাস 4xy। তাহলে এটার দেওয়া আছে 17 স্কোয়ার মাইনাস 4 গুণন 60, 17 7 7 কত 49, তার মানে 289 মাইনাস 424, তার মানে 49। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল, এই রুটটা ওই পাশে, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে 7। 7 খ নাম্বার হচ্ছে আনসার। খ নাম্বার, হ্যাঁ আগেরটার 15, খ নাম্বার ইয়েস 7। এবার দেখেন এইটা সরাসরি মান দেওয়া নাই, আমরা জানি এই সূত্র শিখিয়েছি, কিউবের সূত্র। তাহলে এই পাশে x, এই 1 মাইনাস এক্সকে যদি আমি বাম পাশে নিয়ে আসেন তাহলে প্লাস হয়ে যাবে 1/x ইকুয়াল √3। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত হবে বলেন তো? x প্লাস 1/x কিউব মাইনাস 3xy, তার মানে y এর ভ্যালু 1/x, আবার x প্লাস 1/x। ঠিক আছে, তাহলে এই সূত্র জাস্ট মুখস্থ, কয়েকদিন ধরে কিন্তু এটা লিখতেছি। তাহলে এটা আমার কত, √3, 3 এর উপরে কিউব মাইনাস 3x তো কাটা, √3 এইটার ভ্যালু। এখন 3 এর উপরে কিউব মানে √3 আছে কয়টা? 3টা। √3 গুণ করলে 3 হয়, 3√3 মাইনাস 3√3, তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাবে, ঘ নাম্বার হবে আনসার। কি হবে? ইয়েস, ঘ নাম্বার হবে আনসার। উৎপাদকে বিশ্লেষণ, এটা আমার করতে ইচ্ছা হচ্ছে না, কারণ বারবার বলতেছি উৎপাদকে বিশ্লেষণ এই কয়েকদিনে আপনার প্রো হয়ে যাওয়ার কথা। আমার এই যে বড়টার সাথে সহগ যেটা আছে আর এইটা কনস্ট্যান্ট, আমরা আলাদা করে লিখব 4 গুণন 12। এখন ভিতরেটা 13 মিলাইতে হবে, 4 আর 12 দিয়ে তো 13 তো আমরা মিলাইতে পারতেছি না। সো 12কে যদি আমরা 3 4 12 আমরা ভেঙে দেই, এবার একটু দেখেন, 4 4 16 আর 3, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়, তার মানে আমরা পেয়ে গেছি 16 আর 3। সো 4x স্কোয়ার মাইনাস যেহেতু আছে 13 মাইনাস 16x প্লাস 3x মাইনাস 12। এখান থেকে আমরা যদি 4xটা কমন নেন, x মাইনাস 4, যদি 3 কমন নেন x মাইনাস 4, x মাইনাস 4 আমরা কমন যদি নেই x মাইনাস 4, এখানে 4x থাকতেছে 4x প্লাস 3, তাহলে 4x প্লাস 3 x মাইনাস 4, ক নাম্বার হবে আনসার। দেখি তো কারা কারা ক নাম্বার দিয়েছেন। ওকে, অনেকেই দিয়েছেন।
আচ্ছা এইটা দেখেন, আচ্ছা আপনাকে যদি বলি a প্লাস এ, দুইটা এ যোগ করলে কত হবে বলবেন 2a, এক্স প্লাস এক্স প্লাস এক্স, তিনটা এক্স যদি যোগ করেন তাহলে বলবেন 3x। তাহলে বলেন তো এখানে 4x 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 কয়টা 4x আছে? চারটা 4x আছে। তাহলে লিখবেন না চারটা 4x আছে, 4 টু দি পাওয়ার x, সরি চারটা 4 টু দি পাওয়ার x লিখবেন তো। আচ্ছা এবার আসেন, তাহলে বলেন তো এই 4 এর উপর কিছু নাই মানে এখানে 1 আছে, মানে দেখতে পাচ্ছেন না, মানে ঘাত কত, পাওয়ার হচ্ছে 1। তাহলে গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 1 প্লাস এক্স। এবার 4 কে লিখতে পারেন 2 এর উপর স্কয়ার। আমরা পাওয়ারগুলা সবগুলা পাওয়ার, 2 এর উপর পাওয়ার আছে 2, তার উপর পাওয়ার 1 প্লাস এক্স, এই পাওয়ার পাওয়ার আবার গুণ হয়। তাহলে 2 একে 2 আর 2 2 মানে সরি এক্স গুণন 2x, তার মানে x 2 প্লাস 2x 2 টু দি পাওয়ার, বুঝতে পেরেছেন? 2 প্লাস 2x, ইয়েস সি নাম্বার আনসার। এই যারা কটা বলতেছেন ভুল বলতেছেন, হ্যাঁ, আর অন্যরাও ভুল বলতেছেন, আর কোনো অপশন নাই, শুধু সি নাম্বার হবে আনসার। ওকে, পয়টা দেখেন, এই যে n পর্যন্ত এইটার কিন্তু আমরা সূত্র কিন্তু একদিন হুবহু সূত্র 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার পার ডট ডট n এর উপর স্কয়ার, এইটার যোগফল আমরা এখানে নিয়ে এসে ডট ডট n এর উপর স্কয়ার, এটার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমরা কিন্তু করেছিলাম একটা প্রশ্ন, সো সেদিন কিন্তু বলেছিলাম সূত্রটা মুখস্থ রাখবেন। এখন n এর মান 50 দেওয়া আছে, সো 50 50 প্লাস 1 51, এবার 2n তার মানে 100 যোগ 1 101 ডিভাইডেড বাই 6। ক্যালকুলেশনটা কিভাবে করবেন একটু দেখেন, আমরা অর্ধেক করলে এখানে 25 আর এটা 101, ওকে, আর এখানে হচ্ছে 3 3 দিয়ে 3 সুতরাং 51। এবার 101, এই যে 1 আর 0 থাকলে গুণ করা সহজ, এই দুইটা আগে গুণ করেন। 25 4 25 100, তাহলে এখানে 17টা 25 আছে, 4টা 25 100, আরো 4টা 25 100, আরো 4টা 25 100, 12টা 25 মানে 300, আরো 4টা 25 100, 16টা 25 মানে 400, আরো একটা 25 তার মানে 425। দেখেন 25 আর 17 গুণ করলে 4 4 16, 400 400 আর একটা 25 থাকলে 425। আর এবার 101 দিয়ে গুণ করে দেন, 1 দিয়ে গুণ করা মানে 425, 0 দিয়ে গুণ করা মানে সবগুলাই 0, 1 দিয়ে গুণ করা মানে 425। তাহলে এই যে 5, এই যে 2, 4 5 9 2 4 4 2 9 2 5 4 2 9 2 5, দেখতে পারতেছেন? ক্যালকুলেশন যদি আপনি এই 17 আর এই 101 কে একবার করে ফেলতেন তাহলে কিন্তু ক্যালকুলেশন 25 সাথে করতে একটু বড় ক্যালকুলেশন, সময় বেশি লাগতো। এই জন্য একটু খেয়াল করবেন কোন সাইডটা আগে করবেন। এটা দেখেন 2x প্লাস 3y আমাদের সমাধান করতে হবে। এখন দেখবো আমি এখানেও কি একই জিনিস আছে কিনা। এই দেখেন একই জিনিস 2x আছে, ওয়াইটা আলাদা, তার মানে যেহেতু 2x আছে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমার 2x আর 2x কেটে যাবে। তাহলে প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ করি 2x 2x কেটে গেল, 3y থেকে y বিয়োগ করলে 2y, 36 থেকে আমি 16 বিয়োগ করলে আমার থাকতেছে কত বলেন তো 20, তাহলে y ইকুয়াল 10। এবার y এর ভ্যালু যে কোনো একটা বসাই দেন, y এর ভ্যালু এখানে y 10 বসালে 3 10 30, তাহলে 2y প্লাস 30 ইকুয়াল 36। এই 30 ওই পাশে গেলে বিয়োগ হয়ে কত হয়ে যাবে আমার 6, তার মানে এখানে 2x y না x, তার মানে 2x ইকুয়াল 6, তাহলে x ইকুয়াল 3, তার মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু আমার 10, তার মানে 3 আর 10 খ নাম্বার হবে आंसर। বুঝতে পারতেছেন? ইয়েস খ নাম্বার পেরেছেন। ওকে, কোন ত্রিভুজের মধ্যভাগ তিনটি যে বিন্দুতে, গত ক্লাসে আমরা পড়েছিলাম অন্তর্কেন্দ্র, যে কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় তারা হচ্ছে অন্তর্কেন্দ্র, আর মধ্যমাগুলো আমি বলে দিয়েছিলাম সেটা ভরকেন্দ্র, পরিকেন্দ্র হচ্ছে বাহুগুলার সমদ্বিখণ্ডক সেটা পরিকেন্দ্র, লম্বকেন্দ্র হচ্ছে লম্বগুলা বিপরীত একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু যে লম্ব টানা হয় লম্বগুলা যে বিন্দুতে মিলিত হয় লম্বকেন্দ্র। এই চারটাই কিন্তু ইম্পর্টেন্ট। সো আজকে কিন্তু আর আমরা ভরকেন্দ্র দেখলাম।
বৃত্তের একই চাপের উপর, এটাও কিন্তু গত ক্লাসেরই ব্যাখ্যাতে ছিল, হুবহু ব্যাখ্যাতে ছিল যে বৃত্তের একই চাপের উপর আমরা বলেছিলাম বৃত্তচাপ, ধরেন আমরা এটা কেন্দ্র, আমরা এতটুক বৃত্তচাপ আমরা কেটে নিলাম, ধরেন এতটুকু আমরা বৃত্তচাপ কেটে নিচ্ছি, এই যে এতটুকু এখান থেকে কেটে নিলাম। তো এই কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে আর একটা পরিধির উপরে একটা কোণ উৎপন্ন করবে। তো এই যে কেন্দ্রের উপরে যে কোণটা উৎপন্ন করে, কেন্দ্রের উপরে যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করে এইটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, অথবা এটাকে পরিধির উপরের জন্য এটা পরিধিস্থ কোণও বলা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কোণটা বড় আর এই কোণটা ছোট, তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, গ নাম্বার। ব্যাখ্যাটা আবার আজকে কিন্তু আরেকটু ভালো করে দিলাম, এই যে কারণ এর আগের দিন পরিধিস্থ কোণ বলি নাই, বৃত্তস্থ কোণ বলছিলাম। ঠিক আছে, ওকে, পেরেছেন। একটি মিনারের পাদদেশ থেকে, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। উন্নতি কোণ মানে আপনি কোনো বিল্ডিং এর ছাদে আছেন, উপর থেকে আপনি যে তাকাইলেন মাটির সাথে যে কোণ আপনার চোখের যেটা হবে সেটা উন্নতি কোণ। তার মানে এইটা হচ্ছে আমার কি দণ্ডায়মান হচ্ছে মিনার। এই মিনারের উপর থেকে যদি আপনি মাটিতে তাকান, এই মাটিতে, এই মিনার থেকে মাটিতে তাকালে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ, বলা আছে 30 ডিগ্রি, এইটা উন্নতি কোণ। আচ্ছা, মিনারটির উচ্চতা কত? বলছে পাদদেশ হতে, এখান থেকে যেখানে তাকাইছে এইটার দূরত্ব হচ্ছে আমার কত, 20 মিটার। তার মানে এটাকে আমার কি ভূমি, আর এর উচ্চতা বের করতে বলছে, এটা কিন্তু আমার লম্ব। এই কোণ যদি হয় লম্ব আর ভূমি মিলায় কোন কোণ বলেন, ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল আমার লম্বকে আমরা এইচ ধরে নেই, তার মানে এইচ ডিভাইডেড বাই ভূমি 20। ট্যান থিটার মান কত, 1/√3 এইচ ডিভাইডেড বাই 20, তাহলে এই 20টা এই পাশে আসে উপরে চলে আসবে, তাহলে 20 উপরে নিচে √3, এটাই হচ্ছে আমার মান, তার মানে 20/√3। গ নাম্বার হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। ওকে, এবার গুণোত্তর ধারাটা দেখেন। একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27, প্রথম পদ হচ্ছে আমার কত 27, আর দশম পদ হচ্ছে আমার 9। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা মানে একটা নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট সংখ্যা বারবার গুণ আকারে হইতে থাকবে। এখন প্রথমটা 27 আর দ্বিতীয়টা 9, সরি দ্বিতীয়টা 9, তাহলে কমে গেছে। 27 থেকে 9 পাওয়া যায় কিভাবে, 27কে যদি 3 দিয়ে ভাগ করেন, তার মানে 27-এর সাথে যদি আপনি 1/3 গুণ করেন তাহলেও কিন্তু আসলে কি সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। 1/3 গুণ করা মানে 3 দিয়ে ভাগ করা, তার মানে এটাই আমার আর এর ভ্যালু। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ ইকুয়াল হচ্ছে ar⁻n-1, এ হচ্ছে প্রথম পদ। তাহলে দশম পদ হবে, দশম পদ হবে, দশম পদ, প্রথম পদ হচ্ছে 27 আর আর হচ্ছে 1/3 আর n-1, তার মানে 10 - 1 তার মানে 9, তার মানে 27 আর 3-এর উপরে 9, 3-এর উপরে 9 মানে উপরে 27, 3-এর উপরে 9 মানে 3 × 3 × 3, কয়টা আছে 9টা ভাই। এখন 3 1 2 3 4 5 6 7 8 9, আমি আপনাকে বোঝানোর জন্য এরকম করে লিখলাম। এইটা 27 মানে কি, 27 মানে 3 × 3 × 3, তার মানে 3⁻3। তো এই 27কে 3⁻3 এটা দিয়ে কাটলে আপনার 3টা 3 কমে যাবে, তাহলে 3�6, 6টা থাকতেছে, তার মানে এটা দিয়ে কাটলে 3টা 3 কমে যাবে। এখন 6টা 3 যদি গুণ করেন তাহলে 27, তারপরে 3 × 7 = 81, তারপরে আপনার হচ্ছে কত, আবার 3 দিয়ে গুণ করবেন, তারপর আবার 3 দিয়ে গুণ করবেন, দেখবেন কত 6টা 3 গুণ করলে 729 হচ্ছে। গ নাম্বার, ইয়েস। এই সংখ্যাটা আসলে কি দেখেন, রুটের নিচে 9 পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 3 হবে আর 2 হবে, p/q আকারে লেখা যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা মূলদ সংখ্যা, সংখ্যাটা মূলক সংখ্যা। ওকে, বিন্দুত্রয় সমরেখ, সমরেখ মানে ঢাল সমান হবে, ঢাল দ্বয় সমান। ঢাল মানে কি, ঢাল m মানে
y2 মাইনাস y1 x2 মাইনাস x1, তার মানে x অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই y অক্ষের পরিবর্তন মাথায় নেবেন। তাহলে a আর b এর ঢাল বের করব, এখানে m1 এই দুইটার আবার ঢাল বের করব, ধরেন m2। তাহলে m1 ইকুয়াল কত হবে 2 মাইনাস মাইনাস 1, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 3, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে এখানে 2 আর 1 3। m2 কত হবে বলেন তো, m2 তাহলে t মাইনাস 2, উপরে t মাইনাস 2 কারণ y, t মাইনাস 2 নিচে 4 মাইনাস 2, তাহলে t মাইনাস 2 4 মাইনাস 2 নিচে 2। এখন এই দুইটা কিন্তু সমান, তার মানে 3 ইকুয়াল 3 t মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 3 দুগুণে 6 t মাইনাস 2, এইটা এই পাশে আসলে t এর ভ্যালু হয়ে যাবে 8। বুঝতে পেরেছেন? ঢালগুলো সমান, ঢাল মানে কি এটা মাথায় রাখবেন, y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। এখন ইউ এর ভ্যালু, ইউ মানে সার্বিক সেট, সার্বিক সেট দেখেন বলতেছে কিউ পি, এইটা কিউ, এইটা পি ইন্টারসেকশন কিউ বার, কিউ প্রাইম মানে ইউ থেকে কিউকে বিয়োগ করে দেওয়া। তাহলে ইউ থেকে যখন কিউকে বিয়োগ করে দিবেন তার মানে কিউ হচ্ছে 6 আর 7, তাহলে 6 আর 7 কাটা যাবে, 6 আর 7 বাদে যেটা থাকবে সেটাই কিউ প্রাইম। তার মানে 1 2 3 4 5 8 9 10। এখন এটা পি এর সাথে ইন্টারসেকশন হবে, পি এর সাথে, তার মানে পি ইন্টারসেকশন কিউ। তো পি এর মধ্যে কে কে আছে, পি এর মধ্যে আছে 1 2 3, ইন্টারসেকশন মানে কমন, কমনগুলা যেগুলা কমন। তো দেখেন 1 2 3 আমার পি এর মধ্যেও আছে, 1 2 3 আবার এই কিউ বারের মধ্যেও আছে 1 2 3, তার মানে এই দুইটা হবে আসলে 1 2 আর 3। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না, 1 2 3 কে লিখতে পারি না আসলে পি, তার মানে পি ইন্টারসেকশন কিউ প্রাইম ইকুয়াল হচ্ছে আমার পি। ক নাম্বার হচ্ছে আনসার, ইয়েস ক নাম্বার হচ্ছে আনসার। গসাগু, এটা আমার মনে হচ্ছে হোমওয়ার্ক দেই আপনাদেরকে, গসাগু হোমওয়ার্ক দেই, কারণ আমি কিন্তু গসাগু দেওয়া শেষ করে দিছিলাম, প্রত্যেক দিন আমরা গসাগু করেছি, মনে হচ্ছে যে হোমওয়ার্ক দেই। তাহলে গসাগু এটাকে আমরা যদি ভাঙি 4a স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারি 2a হোল স্কয়ার মাইনাস 1 উপ স্কয়ার, তার মানে 2a প্লাস 1 2a মাইনাস 1, তাই না? আর এটাকে আবার উৎপাদকে ভেঙে দিব, তাহলে 2 স্কয়ার প্লাস a মাইনাস 1, দেখেন 2, তাহলে 2 স্কয়ার আমি প্লাস 2a মাইনাস a প্লাস 1, যেহেতু 2কে আমরা এক ভাগেই ভাঙতে পারি, 2 1 কে 2, তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নেই, 2a যদি কমন নেই a প্লাস 1, এখানে মাইনাস 1 যদি কমন নেই a প্লাস 1, তাহলে a প্লাস 1 যদি আবার কমন নেই তাহলে 2a মাইনাস 1। এখন গসাগু মানে কমন, গসাগু মানে দুইটাতেই কমন আছে কোনটা, তাহলে কমন আছে এখানে 2a মাইনাস 1, এখানেও 2a মাইনাস 1, তাহলে হচ্ছে আমার কি গসাগু ঘ নাম্বার 2a মাইনাস 1, অবশ্যই গসাগু মানে কমন। ওকে, লাস্ট ওয়ান, আজকের লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন দেখেন, যখন এটাও পি বাই কিউ আকারে আছে, এটাও পি বাই কিউ আকারে আছে, ভাগ করতে বলছে, গুণ করা মানে কোনো পরিবর্তন হবে না, সরাসরি গুণ হয়ে যাবে, আর ভাগ মানে পরেরটা দ্বিতীয়তে যে থাকবে যেটা দিয়ে ভাগ করব সেটা উল্টে যাবে, সেটার উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যায় গুণ হবে। সো এইটা হবে a স্কয়ার বি কিউব আর সি স্কয়ার ডি, এইটা যেটা দিয়ে ভাগ করব সেটা গুণ আকারে নিচে যা ছিল সেটা উপরে চলে যাবে সি ডি কিউব, উপরে যা ছিল এ কিউব বি স্কয়ার সেটা নিচে চলে আসবে, কাটাকাটি। ভাগ মানে তাহলে যেটা দিয়ে ভাগ করব সেটা উল্টে যে গুণ হয়ে যাবে। তাহলে এখন কাটাকাটি যদি আপনারা করেন, দেখেন এই উপরে এ স্কয়ার আছে, এখানে এ কিউব আছে, তার মানে এখানে 2টা এ আর এখানে 3টা এ, কাটাকাটি করলে একটা এ থাকতেছে, এখানে বি এর উপরে কিউব, তার মানে 3টা এ, এখানে বি এর উপরে 2টা, তাহলে কাটলে উপরে একটা অবশিষ্ট থাকতেছে বি, এখানে সি একটা, নিচে হচ্ছে সি দুইটা সি গুণ আকারে আছে, তাহলে কাটলে একটা সি নিচে থাকতেছে, এই ডি একটা আর উপরে আছে 3টা, তাহলে কাটলে এখানে 2টা থাকতেছে ডি স্কয়ার, তাহলে উপরে কি কি থাকলো, উপরে ভাই থাকলো বি ডি স্কয়ার, নিচে থাকলো সি এ,
নিচে থাকলো সি এ, তাহলে বিডি স্কোয়ার সি এ বাই এসি, তাহলে ঘ নাম্বার হবে আনসার, ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার, ইয়েস, ঘ নাম্বার হচ্ছে আনসার। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা হচ্ছে আগামী ক্লাসে পরবর্তী হচ্ছে 35টা প্রশ্ন সমাধান করব, অবশ্যই জানাবেন কার কয়টা হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।